যদিও এই বিবরণ পুরোপুরি নয়, বহুলাংশে আজকে প্রকাশিত হচ্ছে। এরপরে আমরা আরো ভালো করে ভালোভাবে প্রকাশ করব। কেন্দ্রীয় সরকারি প্রকল্প করতে গেলে ডাবল ইঞ্জিন সরকার চাই, নবদ্বীপে বললেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। রবিবার নবদ্বীপ বিধানসভা চার্জশিট প্রকাশ কর্মসূচিতে যোগ দিতে আসছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে রানাঘাট লোকসভার দুবারের সাংসদ নবদ্বীপের জন্য তেমন কোনো কাজ করেননি। বিরোধের অভিযোগ, যেখানে তৃণমূলের প্রাক্তন সাংসদ তাপস মণ্ডলের এমপি কোঠায় নবদ্বীপ মহাশ্মশানে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি গঠিত হয়েছিল, এই প্রশ্নের জবাবে দেবজিৎ সরকার বলেন, কেন্দ্রীয় সরকারকে প্রকল্প করতে গেলে ডাবল ইঞ্জিন সরকার দেখা দরকার, এখানে কাজ করতে দিচ্ছে না রাজ্য সরকার। পাশাপাশি তিনি বলেন, নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নতুন ভবন নির্মাণ হয়েছে কেন্দ্রীয় প্রকল্পে। পাশাপাশি তিনি আরও জানান, নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত রেল সম্প্রসারণের চেষ্টা করছেন। আজ দুপুরে নবদ্বীপের দণ্ডপানিতলা ঘাট এলাকায় চার্জশিট প্রকাশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মুখপাত্র সহ অন্যান্যরা। এই যে গৌরাঙ্গ সেতু, যেটা পেরিয়ে আমি কলকাতা থেকে এলাম, তার অবস্থা বিপজ্জনক, এটা আমরা অনেকদিন ধরেই জানি। সাধারণত বড় কোনো ব্রিজ যতক্ষণ না ভেঙে পড়ে, যতক্ষণ না পুল ভেঙে পড়ে, ততক্ষণ তৃণমূল প্রশাসনের ঘুম ভাঙে না। আর নতুন যে যত পুল, সেটা আমরা জানি একজন বক্সিবাড়ির ছেলে, তৃণমূলের খুব কাছের লোক, তিনিই ওটা বানাচ্ছিলেন এবং সেটা পড়ে পোস্তায় কিছু লোক মরেছে। এবং যারা মারা গিয়েছিলেন তারা প্রান্তিক হতভাগ্য দরিদ্র শ্রেণীর মানুষ কলকাতায়। ঠিক একই রকমভাবে আরজি করের সামনের যে সেতু, সেটা বন্ধ হয়, টালা ব্রিজে ফাটল ধরে। আরেকটি সেতু বাটানগরের দিকে যাওয়ার, সেটা ভেঙে পড়েছিল দক্ষিণ কলকাতায়। তো এই ভেঙে পড়া পরিস্থিতি যতক্ষণ না হবে ততক্ষণ বোধহয় প্রশাসনের ঘুম ভাঙবে না। এই বিপদের ঝুঁকি নিয়ে বিপজ্জনক ব্রিজটিকে যেভাবে, গৌরাঙ্গ সেতুকে যেভাবে পারাপার করছেন এলাকার মানুষ, তাই নিয়ে তৃণমূল সরকার, যেটা কিনা কাটমানির সরকারও বটে, তারা চেষ্টা করছেন যে এখান থেকে কাজটা না করে বোধহয় একটা কোনো ওনাদের যা চাহিদা, তৃণমূলের দলীয় স্তরের যা চাহিদা, সেটা বোধহয় কোনো ঠিকাদার মেটাতে পারছেন না ওই টাকার মধ্যে। তাই জন্য এই ব্রিজের কোনো উন্নয়ন ওনারা করবেন না বলে ঠিক করেছেন। শুধু দুদিকে কিছু দলীয় লোককে দাঁড় করিয়ে দিয়েছেন, সেতুর সামনে দাঁড় করিয়ে শুধু টাকা পয়সা তোলা চলছে। কিন্তু সেই টাকা দিয়ে যে সেতুর উন্নয়ন দরকার, সেটা হচ্ছে না, তৃণমূলের মানুষের উন্নয়ন চলছে। এইবারে দেখুন যে স্বরূপগঞ্জ শান্তিপুর স্বরূপগঞ্জের রেল লাইন, এটা তো আমাদের এখানকার একটা চাহিদা ছিল, আমরা চেয়েছিলাম, মানুষ চেয়েছে, এবং সেই রেল লাইনের কাজ থমকে আছে শুধুমাত্র একটি বেআইনি মসজিদ ওখানে আছে। তৃণমূলের নির্লজ্জ তোষণ দিতে কোনো অসুবিধেই নেই, ওটা এসে গেলে সরাসরি কলকাতার সঙ্গে কানেকশন বাড়বে। হিন্দু মুসলিম নির্বিশেষে এখানকার মানুষ যারা রয়েছেন, তারা সরাসরি কলকাতার সঙ্গে কানেক্টিভিটি হওয়াতে, যোগাযোগ ব্যবস্থা মসৃণ হওয়াতে, এখানে পর্যটন, এখানের ব্যবসা, এখানকার বাকি যত বিষয়, সেগুলো বাড়তে পারত। কিন্তু পুরোপুরি এই শান্তিপুর স্বরূপগঞ্জ রেল লাইনকে আটকে রেখেছে। এটা একটা রেল প্রকল্প, যারা বলেন রেল আমাদের জন্য কিছুই করছে না, কেন্দ্রীয় সরকার কেন কিছু করছে না, যারা শুধুমাত্র কোনো না কোনো আন্দোলনের নামে রেলের সম্পত্তি সর্বনাশ করতে নেমে পড়েন বা নামিয়ে দেন, কারা করছেন সেটা তাদের নাম শুনলেই বোঝা যাবে। তো কাদের অনুপ্রেরণায় করছেন সেটাও আমরা জানি। তো এটা যখন চলে, উল্টো দিকে শান্তিপুর স্বরূপগঞ্জের মতন একটি রেল লাইন তৈরির প্রকল্প, যাতে মানুষের উপকার হতো, সেটাকে এরা বন্ধ করে রেখেছে। প্রিমান কৃষ্ণ সাহা, আমি না ব্যক্তি আক্রমণ আমরা বিজেপির তরফ থেকে করি না, কিন্তু একটি রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি বা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে তিনি যখন জনসমক্ষে রেভিনিউ অফিসারকে মারধর করেন, তখন তার নাম নিতেই হবে। তো বিমান কৃষ্ণ সাহা, যিনি কিনা এই এলাকার পৌর প্রধান, তিনি যেগুলো কাজগুলো করেছেন, বা যেভাবে রেভিনিউ অফিসারকে মারধর বা ইত্যাদি প্রভৃতি, উদ্যত্ত কোন পর্যায়ে গেলে একজন জনপ্রতিনিধি, পৌর এলাকার জনপ্রতিনিধি, মনে রাখতে হবে যে অন্যরকম কিছু নয়, অবশ্য যেখানে কিনা স্বয়ং মালকিন চর মারেন বা তার বাড়ির লোক ভয় দেখান, আলিপুরের বা অন্য অন্য জায়গার থানা থেকে দুষ্কৃতীদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার যাদের ইতিহাস রয়েছে, এফআইআর করে উঠতে পারলেন না, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সরাসরি নির্দেশ থাকা সত্ত্বেও, তাদের কাছে এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এটাই তৃণমূল। সেই জন্য এই তৃণমূলকে পাল্টাতে হবে, বদলাতে হবে, সরিয়ে ছুঁড়ে ফেলে দিতে হবে।
এবং নতুন একটি সরকার চাই, সেই সরকার বিজেপিরই হবে, এটা আমাদের স্থির বিশ্বাস। কেন মানুষ এই জীবনকৃষ্ণ সাহার মতন তৃণমূলী নেতাদের সঙ্গে নেই, মানুষ বিজেপির সঙ্গে আছে। তৃণমূল পরিচালিত যে পৌরসভা, যেটা জীবনকৃষ্ণ সাহার বিমানকৃষ্ণ সাহা যেটার দায়িত্বে রয়েছেন, সেই বিমানকৃষ্ণ সাহা যেটা পৌরসভার যেটা চালান, সেটা কিভাবে ব্যর্থ, শৌচালয়, গেস্ট হাউস, পরিষ্কার পানীয় জল ইত্যাদি। আমরা জানি, আমি আবারও বলছি, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী থেকে নবদ্বীপে মানুষজন আসেন। তারা শুধু আসেন না, তারা এখানে এসে শ্রী গৌরাঙ্গের যে পদরেণু তার সঙ্গে সম্যক পরিচিত হন। এটা আমাদের একটা সাংস্কৃতিক জায়গা, সাংস্কৃতিক একটা কেন্দ্র। সেই জায়গায় দাঁড়িয়ে যদি শৌচালয় না থাকে, গেস্ট হাউসের নামে অন্যরকম ব্যবস্থা চলে, আর যদি পরিষ্কার পানীয় জলের অভাব যদি থাকে, তাহলে এখানে পর্যটন বাড়তে পারে না। বিশেষ করে একটা ধর্মীয় পর্যটন কেন্দ্র, সেটার বৃদ্ধি খুবই গোচরে আসবে না। কারণ প্রশাসনের ব্যর্থতায় মহীশূরা গ্রাম পঞ্চায়েতে গঙ্গা পাড়ে ভাঙন, গঙ্গার তলিয়ে গেছে মাঝের চড়া মসজিদ রোড। মাঝের চড়া যে মসজিদ রোড যে রাস্তা, সেটা তলিয়ে গেল। করা যেত না? এত টাকা এত দিকে যাচ্ছে, নেতা মন্ত্রীদের খাটের তলা থেকে, তাদের বান্ধবীদের খাটের তলা থেকে কোটি কোটি টাকা বেরিয়েছে, এবং তার থেকে সেই টাকা দিয়ে বলছি না, কিন্তু সরকার যদি ইচ্ছে করতো, যারা কিনা নিজেদেরকে 100% কাজ হয়ে গেছে বলে লিস্টিতে দাগ দিয়ে দিচ্ছেন 100-এ 100, তা পারতেন না এখানে এসে ওই অন্তত একটা ভাঙনকে রোধ করার জন্য কিছু দরকারি ব্যবস্থা নিতে? এই সরকার প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বহু জায়গায় বেআইনি বালি তোলা হয়েছে, বহু জায়গায় বেআইনিভাবে অন্যরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। গঙ্গার যে ভাঙন, সেটা প্রাকৃতিক ব্যাপার, ওনারা বলবেন এখানকার মাটি নরম, প্রাকৃতিক ব্যাপার, এই হয় তাই হয় ওই হয়, অনেক কথা। কিন্তু আসলে ইচ্ছে থাকলে উপায় হয়। যদি অন্য অন্য দেশে সমুদ্র থেকে জমি অধিকৃত করা যায়, ফিরিয়ে নেওয়া যায়, তাহলে এখানে গঙ্গার ওপরে ব্যবস্থা নিলে সময়োপযোগী, তাহলে এখানকার লোকগুলো বাঁচত, রাস্তাটা বাঁচত, মানুষের জীবন অনেক সহজ হতো। যে বর্তমান পৌরপ্রধান বিমানকৃষ্ণ সাহাবাবু, তাই ওখানে পাকিস্তানকে সমর্থন করে তিনি পুলওয়ামা জঙ্গি হাঙ্গামা যখন হয়েছিল, যখন ওই 2019 সাল, সেই সময় দেশবিরোধী পোস্ট করলেন। ভাবুন, বিমানকৃষ্ণ সাহা তৃণমূলের লোক, তিনি সরাসরি দেশবিরোধী পোস্ট তার সমাজ মাধ্যমে পোস্টটা করে দিলেন, এবং করে দিয়ে সমস্যাটা কি দাঁড়ালো, যে সবাই মিলে চিৎকার করলো। কিন্তু এটাই তৃণমূল, মনে রাখতে হবে, তৃণমূল আর দেশ বিরোধিতা, রাষ্ট্রবিরোধিতা সমার্থক। মাঝে মাঝে এই বিমানবাবুদের মতন লোকেরা সেটা প্রকাশ করে ফেলেন, তাতে ওদের দল বিপদে পড়ে, বা বিপদে পড়ে না, ওদের উদ্ধত্তের কারণে ওরা বলে সব ঠিক আছে, এটাই তো আমাদের কাজ। এই কাজের জন্য তৃণমূল দাঁড়িয়ে আছে, এবং এই দেশবিরোধী শক্তির সঙ্গে এক হয়ে কাজকর্ম করে থাকেন এই বিমানবাবু, এবং সেটা সরাসরি তৃণমূলের অনুপ্রেরণায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্র। বর্তমানে যিনি সাংসদ রয়েছেন তিনি কিন্তু দুবারে দুটোই। সেভাবে নবদ্বীপ বিধানসভা ক্ষেত্রে সেভাবে কোনো কাজ কিন্তু চোখে পড়েনি, যেখানে তৃণমূলের দাবি যে তাদের যিনি পূর্ববর্তী সাংসদ ছিলেন তাপস মণ্ডল, তিনি সাংসদ থাকাকালীন অন্তত নবদ্বীপে যে মহাশ্মশান রয়েছে সেখানে দ্বিতীয় চুল্লির একটি ব্যবস্থা করেছিলেন, কিন্তু নবদ্বীপের সাংসদ জগন্নাথ সরকার সেভাবে কোনো কাজ কিন্তু চোখে পড়েনি। হ্যাঁ, একদম। শান্তিপুর সড়কগঞ্জে রেল লাইনটা, তার মুখের কাছ থেকে মসজিদটা সরিয়ে দিই, তারপরে দেখা যাক উন্নয়ন কিরম ভাবে না হয়। কারা আটকে রেখেছে? শান্তিপুর সড়কগঞ্জে রেল লাইন, সেটা তো কেন্দ্রের প্রকল্প। মাননীয় জগন্নাথ সরকার তো 14 বার চিঠি দিয়েছেন, এটা তো একদম ডকুমেন্টেড আছে। কোথায়? শুধু কি শ্মশানের চুল্লি? আরে বাঁচার জন্য হাসপাতাল দরকার। শ্মশানে যাবার আগে তো একটা হাসপাতালে বাঁচতে হবে মানুষকে। তার বিল্ডিংটা কে বানিয়েছে, কিভাবে বনেছে, কার টাকায় এসেছে? আর তারপরে আমাদের টাকা তো খরচই করতে দেওয়া হয় না। আমরা যখন আমাদের এমপি এমএলএরা তাদের এলএডি বা তাদের ফান্ড থেকে যখন টাকা পৌঁছানোর কথা বলেন, সরাসরি প্রশাসন বলে ও টাকা খরচই করতে দেবো না, টাকা ফেরত দিয়ে দেবো, তাও দিয়ে। আচ্ছা, কেন্দ্রীয় কোন প্রকল্প, আমি বলছি তো আয়ুষ্মান ভারত প্রকল্প করতে দিয়েছে?
এখানে কত লড়ার পরে এই যে এতক্ষণ বিভিন্ন সময় বিজেপি কর্মীরা লড়েছেন বলে আজকে কৃষকরা 3 মাস অন্তর একটা টাকা পাচ্ছেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা। তা নাহলে তো দিদিমণি বলেছিলেন আগে সব টাকা এসে রাইটার্সে বা নবান্নতে জমা হবে, তারপরে উনি ঠিক করবেন কে প্রথম কৃষক। উনি তো প্রথম কৃষক ঠিক করতেন অভিষেক বাবুকে, তারপরে বড় কৃষক হতেন নিশ্চয়ই ববি বাবু, তারপরে যদি এই বিমান বাবুদের টাকা পয়সা দেওয়ার পরে সাহেব বাবুকে কৃষক হিসেবে টাকা পয়সা পাইয়ে দেওয়ার পরে যদি কিছু চিঠে পোটা থাকতো তাহলে প্রান্তিক তৃণমূলের কর্মীরা পেতেন, তারপরে যদি কিছু থাকতো তাহলে সেটা ওই লোকাল তৃণমূলের কাছে চলে যেত, তাদের ভোগে লাগতো। সেটা বন্ধ করেছে বলে, ডাইরেক্ট টাকা ট্রান্সফার করেছে বলে তো কত ঘোষা, বিশাল চেঁচামেচি। সেগুলো দেখুন, কেন্দ্রীয় সরকারি প্রকল্প করতে গেলে ডাবল ইঞ্জিন সরকার চাই। একটা রাজ্য সরকার শুধুমাত্র বাধা দিয়ে যাবে, কোনো কাজ করতে দেবে না, আর শুধুমাত্র উল্টো দিকে দাঁড়িয়ে বলবে ওই তো তোমরা ওদের ভোট দিয়ে এমপি বানিয়েছো, কিছু তো করছে না, বাঙালি বুঝে গেছে। এইবারে এমপিদের যেরকম জিতিয়েছে এমএলএদেরও জেতাবে, ডবল ইঞ্জিন সরকার চলবে, সব ঠিক হয়ে যাবে। এই বিধানসভার জন্য, নবদ্বীপ বিধানসভার জন্য দেওয়া হচ্ছে যে চার্জশিটের প্রক্রিয়া গত প্রায় 1 মাস ধরে সারা পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে বহু আসনে দেওয়া হয়েছে এবং এই কাজ চলছে। আজকে সেই কার্যক্রমের বা কর্মসূচির অঙ্গ হিসেবে নবদ্বীপে, নদিয়া দক্ষিণ যে আমাদের সাংগঠনিক জেলা, তার সম্মাননীয় জেলা সভানেত্রী আজকে আমাদের সঙ্গে আছেন। আমি দেবজিৎ সরকার, রাজ্য মুখ্যপাত্র। আপনাদের এই বিষয়ে আমরা দুজনে আপনাদের কাছে এসেছি নবদ্বীপেই। নবদ্বীপের যা পরিস্থিতি, যা উন্নয়ন হতে পারত, নবদ্বীপ তো শুধুমাত্র একটা জায়গা নয় পশ্চিমবঙ্গের মানচিত্রে। পশ্চিমবঙ্গের মানচিত্রে নবদ্বীপ শুধুমাত্র একটা ভৌগোলিক বিন্দু নয়, এটার একটা সাংস্কৃতিক জায়গা রয়েছে, সাংস্কৃতিক বিন্দু। শুধু পশ্চিমবঙ্গ বা বঙ্গীয় সমাজের জন্য নয়, সারা ভারতের বা ভারতের বাইরেও সারা পৃথিবীতে যে সাংস্কৃতিক রেনেসাঁ অন্তত আমাদের এই ভারতীয় যে বিচার ব্যবস্থা তার মধ্যে থেকে এসেছিল, ভারতীয় বিচারধারায়, সেটার কেন্দ্রবিন্দু ছিল। শ্রী চৈতন্যর পদরেণু ধন্য এই যে বিধানসভা কেন্দ্র নবদ্বীপ অঞ্চল, তাতে কি করতে পারত এই 11 বছরে তৃণমূল সরকার, কি আমাদের কাছে তারা বলেছিল, এই এলাকার মানুষদের কাছে কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং বাকি কি করা যেতে পারত কিন্তু করলো না, মানুষকে প্রতারিত করলো। আজকে 14.5-15 বছর ধরে একটি দল, সেটা এই এলাকার মানুষ যারা ভুক্তভোগী তারা ভালো করে জানে। আমরা জেলা স্তরে দিদির নেতৃত্বে এবং রাজ্য স্তরে যারা বিজেপির কর্মী রয়েছি, তারা বিভিন্ন সময় নবদ্বীপ বিধানসভায় আমরা এসেছি, আমরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলেছি, আমরা এখানকার যা সমস্যা সেগুলোকে দেহ মনে স্পর্শ করেছি এবং আমরা দেখতে পেয়েছি যে কি হচ্ছে, কি চলছে, মানুষের ক্ষোভ কোথায়, মানুষের প্রয়োজনীয়তাটা কি ছিল। আমরা জানি বামেদের দীর্ঘ 34 বছর শাসনে যেভাবে মানুষের ব্যক্তিগত যা কিছু চাহিদা তাকে উপেক্ষা করা হয়েছিল, রাজনৈতিকভাবে একটা পদ্ধতিকে শুধু চালানো হয়েছিল, মানুষের বিরোধিতা করার অধিকারকে বাজেয়াপ্ত করেছিল বামেরা। তার উল্টো দিকে দাঁড়িয়ে, বিপ্রতীকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গণতন্ত্র চাই, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার যে লোভ, সেটাকে দেখিয়ে বা পুনঃপ্রতিষ্ঠিত করার যে শর্ত, সেটাকে সামনে রেখে আমরা তাকে কালীঘাটের আদিগঙ্গার ধারের পর্ণকুটির থেকে, টালির চালার থেকে মাথায় করে বাংলার মানুষ নিয়ে গিয়ে হাজির হয়েছিলেন প্রথমে রাইটার্সে, তারপরে আরও 2 ক্ষেপে নবান্ন। কিন্তু সেখান থেকে বাংলার মানুষ প্রতারিত হলেন। নবদ্বীপ বিধানসভা কেন্দ্র তার ব্যতিক্রম নয়।
আমরা একটি চার্জশিট জারি করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছর বা 14.5 বছর যে সময়সীমা পেয়েছেন তাতে কি কি করতে পারতেন, কি কি করলেন না। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,